আসসালামু আলাইকুম। অনুপাত সমানুপাতের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই আমরা একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা একটু সবাই কমেন্ট করে দেই অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন তাহলে ভাই আমি একটু পড়ানো শুরু করি। একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আজকের ক্লাসটা আপনার ইনশাল্লাহ মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে বাসায় পড়তে হবে না এবং আমরা জিনিসগুলো অনেক সহজ করে শিখব। এবং আজকে যে কনসেপ্টটা আমরা শিখবো এগুলোর অনেক কিছু আমাদের সরল ও যৌগিক মুনাফাতেও কাজে লাগবে। এই কারণে সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ইনশাল্লাহ বাসায় খুব বেশি একটা সময় দিতে হবে না। আচ্ছা, তাহলে আমরা প্রথমে টাইপ 1টা পড়বো। টাইপ 1-এর বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, টাইপ 1-এ আমরা অনুপাতের কিছু বেসিক জিনিস জানবো। সেটা হচ্ছে কি, অনুপাত হচ্ছে কি একটা ভগ্নাংশ। এটাও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। মানে কি, দুইটা যদি উপাদান থাকে এ আর বি, এটার আমরা লিখতে পারি কি এ বাই বি। এ বাই বি যেই কথা, এ ইস টু বিও একই কথা। তাহলে এ বাই বি যেই কথা, এ ইস টু বিও একই কথা। তাহলে আমরা শিখলাম কি অনুপাত কি একটা ভগ্নাংশ। এখন অনুপাতের ভিতরে আবার বেশ কিছু অপারেশন আছে, যে অপারেশনগুলো আপনাকে জানতে হবে। মনে করেন একটা অনুপাত দেওয়া আছে এ ইস টু বি, এইটারে যদি আপনি ব্যস্তানুপাত করেন তাহলে জাস্ট জায়গা চেঞ্জ হবে। তাহলে এ যাবে বির কাছে, বি আসবে এর কাছে। তাহলে আমরা অনুপাতটা শিখলাম কি এ ইস টু বি। এইটার কিছু অপারেশন শিখবো। অপারেশনগুলো কি, যদি এটার আমি ব্যস্তানুপাত করি তখন জায়গা চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে, এ যাবে বির কাছে, বি আসবে এর কাছে। আরেকটা আছে দ্বিগুণানুপাত, মানে কি স্কয়ার করে দেওয়া। এ ইস টু বি, এটার ব্যস্তানুপাত হচ্ছে কি এ যাবে বির কাছে, বি আসবে এর কাছে। যদি দ্বিগুণানুপাত বলে তখন দুইটা হবে স্কয়ার। তার মানে কি এ স্কয়ার ইস টু বি স্কয়ার। দ্বিগুণানুপাতের উল্টাটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। মানে কি দ্বিগুণানুপাত বললে আপনি স্কয়ার করবেন, আর দ্বিভাজিত অনুপাত বললে আপনি বর্গমূল করবেন, মানে রুট করবেন। তাহলে আমরা অপারেশন 3টা শিখলাম। কি কি, একটা এ ইস টু বি, এরকম অনুপাতের ব্যস্তানুপাত হচ্ছে কি এ যাবে বির কাছে, বি আসবে এর কাছে, মানে কি বি ইস টু এ। যদি দ্বিগুণানুপাত বলে তাহলে স্কয়ার করে দেবেন, তার মানে কি এ স্কয়ার ইস টু বি স্কয়ার। যদি দ্বিভাজিত অনুপাত বলে তাহলে রুট করবেন, তার মানে কি রুট এ ইস টু রুট বি। আচ্ছা, আরো দুইটা অনুপাত জানতে হবে। এটা হচ্ছে সমানুপাত আর একটা হচ্ছে মিশ্র অনুপাত। সমানুপাত মানে হচ্ছে যমজ। যমজ মানে কি, আমি যখন এক্সাম্পল করাবো তখন দেখাই দিতেছি। যেমন একটু দেখাই দেই, এক্সাম্পল নাম্বার 5। সমানুপাতটা একটু দেখেন সবাই। শীটের এক্সাম্পল নাম্বার 5, শীটের এক্সাম্পল নাম্বার 5টা একটু দেখি তো কি বলছে। আপনারা বলা হয়েছে 5 নম্বরে 2:3, এইটার সমানুপাত কত? 4টা অপশন দেওয়া আছে। 9:4, 4:9, 4:6। আচ্ছা, আমি বলছি কি সমানুপাত মানে হচ্ছে যমজ, মানে একই রকম দেখতে। আচ্ছা, 2:3, এটার একই রকম দেখতে কি হইতে পারে? 9:4 হইতে পারে না, 4:9 হইতে পারে। দেখেন 4:6, এই জায়গায় যদি আপনি উভয়টারে 2 দ্বারা ভাগ করেন তাহলে কি আসে? 2:3 আসে না? তাহলে 4:6 যেই কথা, 2:3ও কি একই কথা না? তার মানে কি এইটার যমজ কি এইটা না? তাহলে আমরা শিখছি কি সমানুপাত মানে কি যমজ, মানে একই রকম দেখতে। 2:3 এর সমানুপাত 4টা অপশনের ভিতর দেখবেন কোন অনুপাতটা 2:3 এর মতো। 4:6, এটাকে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি এটা 2:3 আসে। তাহলে আমরা সমানুপাতের ক্ষেত্রে কনসেপ্টটা কি শিখলাম, যদি যমজ হয় 2:3 এর যমজ কোনটা? 4:6। তাহলে কখনো যদি সমানুপাত বের করতে বলে তখন 4টা অপশনের মধ্যে দেখবেন কোনটা যমজ, মানে 2:3 এর মতো কোনটা। যেটা 2:3 এর মতো সেটাই হবে কি সমানুপাত। আমি কি ভাই বিষয়গুলো বুঝাইতে পারতেছি? তাহলে সমানুপাতের মামলাটা কি যমজ হইতে হবে। আচ্ছা, আরেকটা অনুপাত আছে, সেটা হচ্ছে মিশ্র অনুপাত। এক্সাম্পল নাম্বার 6, খুবই সহজ আলোচনা। এটা শিখে গেলে আমাদের টাইপ 1 শেষ। এক্সাম্পল নাম্বার 6 কি বলছে দেখি তো। 6 বলছে 5:18, 7:2 আর 3:6, এটার মিশ্র অনুপাত কত?
আচ্ছা আমরা শিখলাম কি মিশ্র অনুপাত সমান সমান কি হবে, প্রথম রাশির গুণফল ইস্টু দ্বিতীয় রাশির গুণফল। আপনি যে একটা অনুপাত লিখলেন এ ইস্টু বি, এ হচ্ছে আমার প্রথম রাশি, বি হচ্ছে আমার দ্বিতীয় রাশি। তাহলে আমরা শিখলাম কি যদি কখনো মিশ্র অনুপাত বলে, আমরা শিখলাম কি যদি কখনো মিশ্র অনুপাত বলে তাহলে কি হবে, প্রথম রাশির গুণফল ইস্টু দ্বিতীয় রাশির গুণফল। দেখেন এই জায়গায় রাশি আছে কটা, একটা দুইটা তিনটা, এটার প্রথম রাশি কি 5, এটার কত 7, এটার কত 3। তাহলে প্রথম রাশির গুণফল মানে কি 5 × 7 × 3, 5 7 35 আর 3 গুণ করলে আসে কত 105 ইস্টু দ্বিতীয় রাশির গুণফল। দ্বিতীয় রাশির গুণফল কি 18 2 আর 6, 18 আর 2 গুণ করলে কত 16, 16 সাথে 6 গুণ করলে কত 216। তাহলে 105 ইস্টু 216। অপশনে যদি এইটা দেওয়া থাকে তাহলে অ্যান্সার এইটা, আর যদি অপশনে এইটা না দেয় এটা আবার উভয় পক্ষের 3 দ্বারা ভাগ করা যায়, তখন হয় কি 35 ইস্টু 72। তার মানে আপনার পরীক্ষায় 105 ইস্টু 216 হইতে পারে অথবা 35 ইস্টু 72 হইতে পারে, যেটা দেবে সেটাই আনসার। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমরা কি শিখলাম, যদি মিশ্র অনুপাত বাইর করতে বলে তাহলে কি প্রথম রাশির গুণফল ইস্টু দ্বিতীয় রাশির গুণফল। তাহলে আমরা অনুপাতের মোট 5টা অপারেশন শিখছি। ব্যস্তানুপাত শিখলাম, দ্বিগুণানুপাত শিখলাম, দ্বিভাজিত অনুপাত শিখলাম, সমানুপাত শিখলাম, মিশ্র অনুপাত শিখলাম। তার মানে এতটুকু আলোচনা যদি আমরা বুঝি, টাইপ 1 থেকে যেই কোশ্চেনই আসুক না কেন আমরা কি খুব সহজে আনসার করতে পারবো। আমাদের কোনো কিছু গাইড বই থেকে কিন্তু আলাদাভাবে মুখস্থ করার দরকার নাই। জাস্ট আমি যে কনসেপ্টটা বলছি এই কনসেপ্টটা একটু প্র্যাকটিস করে টাইপ 1 সবগুলো এক্সাম্পল করলে টাইপ 1 নিয়ে ইনশাআল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে না। সবাই একটু যদি বুঝে থাকি কমেন্ট করে দেই টাইপ 1 ডান। আমরা যদি এই পর্যন্ত সবাই একটু বুঝে থাকি একটু কমেন্ট করে দেই টাইপ 1 ডান। সবাই একটু কমেন্ট করে দেয় তো টাইপ 1টাকে আমরা বুঝতে পারছি কিনা। আচ্ছা ভাইয়া, আমরা যদি টাইপ 1 বুঝে থাকি এবার তো আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করি। টাইপ 2 ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা আপনি এ ইস টু বি, এ হচ্ছে আমার প্রথম রাশি, বি হচ্ছে দ্বিতীয় রাশি। এই প্রথম রাশির আরেকটা নাম আছে পূর্ব রাশি অথবা পূর্বপদ। যদি রাশি হিসাবে প্রকাশ করা হয় তাহলে প্রথম রাশিটাকে আমরা বলতে পারি পূর্ব রাশি, আর যদি পদ আকারে প্রকাশ করা হয় তাহলে প্রথমটাকে আমরা বলতে পারি পূর্বপদ। তার মানে আপনাকে যদি কোশ্চেনের কোথাও পূর্ব রাশি বা পূর্ব পদ বলে তাহলে প্রথমটাকে মিন করছে, আর উত্তর মানে হচ্ছে পদ। সবাই একটু শিখে রাখেন, উত্তরের বাংলা হচ্ছে পদ, তাহলে শেষ পদ বা শেষ রাশি এটা হচ্ছে কি বি। এটার নাম কি রাশি হিসাবে প্রকাশ করলে হচ্ছে উত্তর রাশি, পদ হিসাবে প্রকাশ করলে হচ্ছে উত্তর পদ। তার মানে পরীক্ষায় যদি আপনাকে পূর্ব বলে, সোজা বাংলা রাশি বা পদ যাই বলুক, পূর্ব বললে হচ্ছে প্রথমটা, মানে এ ইস টু বি এর এ হচ্ছে পূর্ব আর বি হচ্ছে উত্তর। এখন যদি রাশি বলে তাহলে এ হচ্ছে পূর্ব রাশি, বি হচ্ছে উত্তর রাশি। যদি পদ বলে তাহলে এ হচ্ছে পূর্ব পদ, বি হচ্ছে উত্তর পদ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা সামারিটা কি শিখলাম, প্রথমটা হচ্ছে পূর্ব আর শেষেরটা হচ্ছে উত্তর। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা যদি বুঝাইতে পারি সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, একদম সোজা আলোচনা। এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 1 কি বলছে একটু দেখি। দুইটা রাশির অনুপাত 4:7, দুইটা রাশির অনুপাত 4:7, পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত? পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত? আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, এগুলো অনেকভাবেই করা যায় কিন্তু আমরা অনেকভাবে করবো না, আমরা নর্মাল নিয়মে করব। এইটাও বলছে কি পূর্ব রাশি আর এইটারে বলছে কি উত্তর রাশি। আপনার কাজ হচ্ছে 4 আর 7, 4 রে ধরবেন 4x, 7 রে ধরবেন 7x। সবাই একটু মনোযোগ দিয়ে বোঝেন ভাই, এগুলো চাইলে মুখে মুখে করানো যায়,
আমি মুখে মুখের মেথডে যাচ্ছি না, আমি সব একই নিয়মে করাবো। আপনার পূর্ব রাশির সাথে একটা এক্স লাগাবেন, উত্তর রাশির সাথে একটা এক্স লাগাবেন, তাহলে আমার 4x হচ্ছে পূর্ব রাশি, 7x হচ্ছে উত্তর রাশি। আপনারা প্রশ্নে বলছে পূর্ব রাশি যদি 16 হয় তাহলে উত্তর রাশি কত, তাহলে প্রশ্ন মতে 4x সমান কি 16 না? মামলাটা একটু বুঝেন। আমি এখন যেই কনসেপ্টটা লিখতেছি এই কনসেপ্ট দিয়ে আমরা অনুপাতের সব ম্যাথ করবো, খুব মনোযোগ দিয়ে দেখেন। আপনারা বলছে পূর্ব রাশি এবং উত্তর রাশির অনুপাত হচ্ছে 4:7, তাহলে আমি বলছি কি যা থাকবে অনুপাতে তার সাথে অলওয়েজ এক্স লাগাবে, যা থাকবে অনুপাতে অলওয়েজ তার সাথে এক্স লাগাবেন। তাহলে আমার পূর্ব রাশি হচ্ছে 4x, উত্তর রাশি হচ্ছে 7x। এইবার প্রশ্নে পূর্ব রাশি দেওয়া আছে কত 16, তার মানে 4x সমান কত 16, এরপর বের করবেন x, x কত 16/4, চাইছে কার মান উত্তর রাশি, উত্তর রাশি মানে কি 7x চাইছে, তাহলে বা 7x সমান কত 16 × 7 / 4, 4 × 7 = 28। সবাইকে আমার কথা বুঝছেন? এই ম্যাথ মুখে মুখেও করানো যায়, আমি মুখে মুখে কেন করাই নাই, কারণ আমি অনুপাত সমানুপাতের সব ম্যাথ এই কনসেপ্ট দিয়ে করব, সরল ও যৌগিক মুনাফার অনেক ম্যাথ আমরা এই কনসেপ্ট দিয়ে করব। তাহলে মামলাটা কি দাঁড়াইলো, যেই অনুপাত দিবে যেই অঙ্কেরই হোক না কেন, অনুপাত দিলে তার সাথে এক্স লাগাই দিবে, লাগাইছি। পূর্ব রাশি হচ্ছে আমার 4x, উত্তর রাশি হচ্ছে 7x। এখন পূর্ব রাশি দিয়ে আছে 16, তার মানে 4x এর মান দিয়ে আছে 16, এখান থেকে x বাইর করবে, চাইছে উত্তর রাশি, উত্তর রাশি মানে কি 7x, এখান থেকে 7x বাইর করবেন। সবাই কি মামলা বুঝছেন? যদি বুঝে থাকেন ভালো কথা, না বুঝে থাকলে আরেকটা ম্যাথ দেখেন, এক্সাম্পল নাম্বার 3। যদি বুঝে থাকেন ভালো, না বুঝে থাকলে আরেকটা ম্যাথ দেখেন। এক্সাম্পল নাম্বার 3, দুটি রাশির অনুপাত 7:12, দুইটা রাশির অনুপাত 7:12। আমি প্রথমে বলছি কি অনুপাতের যখনই ম্যাথ করবেন অলওয়েজ এক্স লাগাই দিবেন, তাহলে প্রথমটা হলো 7x, পরেরটা হলো 12x। এবার বলছে কি উত্তর রাশি 96, উত্তর রাশি 96 হলে পূর্ব রাশি কত, আমি কি শিখেছি প্রথমটা পূর্ব রাশি, পরেরটা হচ্ছে উত্তর রাশি, তাহলে উত্তর রাশি যেহেতু 96, তার মানে 12x সমান কত 96, এরপরের কাজ হচ্ছে এক্স বাইর করা, করলাম। এইবার চাইছে কি পূর্ব রাশি, পূর্ব রাশি মানে কার মান 7x এর মান চাইছে, তাহলে লেখেন 7x, এই জায়গা আছে কত 8, 7 × 56। মামলা কি সবাই বুঝছেন? আমরা এই কনসেপ্ট দিয়ে অনুপাত সমানুপাতের সব ম্যাথ করব, যখন টাইপ 4 করাবো তখন মামলাটা বুঝবেন যে এই জিনিস আসলে কোন জায়গায় লাগে, কোনো কিছু না লিখে কিভাবে অনুপাত সমানুপাতের ম্যাথ করা যায়। এই পর্যন্ত যদি আমি বুঝাইতে পারি, একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 3 ডান। এই পর্যন্ত যদি আমি বুঝাইতে পারি, সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 3 ডান। এগুলো ভাইয়া মুখে মুখেও করা যায়, আমি মুখে মুখে যাচ্ছি না, কারণ আমি একই নিয়মে করব। মুখে মুখে করতে গেলে অনেকে এটা প্যাচ খেয়ে দিতে পারেন, প্যাচ খাওয়ানোর তো দরকার নাই। আচ্ছা, এক্সাম্পল 3 ডান হলে এবার আসেন এক্সাম্পল 4। 4 আর 5 একই ম্যাথ, 4 আর 5 একই ম্যাথ, সবাই একটু কনসেপ্টটা বোঝেন। 4 কিংবা 5 যাই দেখ না কেন একই কনসেপ্ট, কি করব একটু দেখেন। বলছে কি 4 নম্বরে বলছে 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে, 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত। 5-এ বলছে কি 63কে 8:9 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত। আপনারা কোনো একটা সংখ্যা দিয়ে কোনো একটা অনুপাতে দিয়ে বলবে এটা কি হ্রাস করছি বা বৃদ্ধি করছি, হ্রাস করি অথবা বৃদ্ধি করি। এবার যদি নতুন সংখ্যা যায়, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। 4 নম্বর আর 5 নম্বর একই মামলা, এক জায়গায় বৃদ্ধি করতে বলছে, এক জায়গায় হ্রাস করতে বলছে। কি বলছে সাইডে 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা, 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা, তাহলে নতুন সংখ্যা সমান সমান হবে 24-এর, এই জায়গাতে অনুপাত দেওয়া আছে 24-এর 7:6, 7:6 মানে কি 7/6। আপনারা 4 নম্বর কোশ্চেনে বলছে কি 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা, তাহলে নতুন সংখ্যা সমান সমান কি হবে 24-এর 7:6, 7:6 মানে কি 7/6, তাহলে এটা কাটাকাটি করলে আসে কত 4, 4 সাথে 28। সবাই কি মামলা বুঝছেন? সবাই কি মামলা বুঝছেন? আচ্ছা, যদি 5 নম্বর বলে 63কে 8:9 অনুপাতে, 63কে 8:9 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা, 63কে 8:9 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা, তাহলে আমি বলছি কি নতুন সংখ্যা সমান কি হবে 63 এর, মানে এই কে এর জায়গায় শুধু এর লিখবেন, এর মানে তো গুণ,
8:9 মানে কি 8/9, তাহলে 9 দিয়ে 63 কাটলে 7, 7 8 56। তাহলে হ্রাস অথবা বৃদ্ধি করতে যদি বলে তাহলে নতুন সংখ্যা সমান সমান কি 24-এর যে অনুপাত দেওয়া আছে 7:6 মানে কি 7/6, 63-কে 8:9, 63-র 8:9 মানে কি 8/9। আমি কি বুঝাইতে পারছি? তাহলে হ্রাস বলুক অথবা বৃদ্ধি বলুক, জাস্ট এই মামলা। আমি কি বুঝাইতে পারছি? আমি যদি বুঝাইতে পারি একটু সবাই ফিডব্যাক দেয় টাইপ 2 কি ডান হয়েছে নাকি। এখন আমি সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ করাবো টাইপ 4, যেটা দিয়ে পরীক্ষা কোশ্চেন আসার চান্স অনেক বেশি। টাইপ 3 আগামী ক্লাসে পড়ানো হবে। টাইপ 3 একদম সোজা জিনিস, টাইপ 3 আমি আগামী ক্লাসে পড়াবো। আচ্ছা ভাই, এইবার যে টাইপটা পড়াবো খুব মনোযোগ দেন, এখান থেকে পরীক্ষা কোশ্চেন হওয়ার চান্স বেশি। টাইপ 3 আগামী ক্লাসে পড়ানো হবে। টাইপ 3 একদম সোজা জিনিস, আগামী ক্লাসে শিখাবো। আমি এখন টাইপ 4 পড়াবো। এই টাইপ 4টা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা কোশ্চেন হওয়ার চান্স অনেক বেশি। সবাই মনোযোগ সহকারে কনসেপ্টটা বোঝেন, কিভাবে অনুপাত সমানুপাতের প্রশ্নের ম্যাথগুলা কোনো কিছু না লিখে করা যায়। আমরা এখন এই জিনিসটা শিখবো। আমরা একটা শব্দ লিখবো না, না লিখে শিখবো। টাইপ 4 হচ্ছে মাস্ট টু নো। সবাই ভাই একটু মনোযোগ দেন, এখানে অনেকগুলো ম্যাথ আমি করাবো, একটু মনোযোগ দিতে হবে, তাইলে সবাই পারবেন। প্রথমে আসুন সোজা দিয়ে শুরু করি। এক্সাম্পল নাম্বার 1 নম্বর এক্সাম্পল কি বলছে? 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাদার সাইজ কত? এটা চাইতে পারে। বড় টুকরার দৈর্ঘ্য কত? এটা চাইতে পারে। ছোট টুকরার দৈর্ঘ্য কত? অনেক কিছু চাইতে পারে। আমি প্রথমে আপনাদের কি বলছি, খুব মনোযোগ দেন। যখনই অনুপাতের কোনো ম্যাথ দিবে, যে অনুপাতগুলো দেওয়া থাকবে সবগুলোর সাথে একটা করে এক্স লাগাবেন। তাহলে একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 7x, আর একটা হচ্ছে কি 10x। আচ্ছা, বলছে কি 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বাঁশ, তাহলে বাঁশের টোটাল দৈর্ঘ্য কত? 60 মিটার। এই 60 মিটার দৈর্ঘ্য একটা বাঁশে 3:7:10 অনুপাতে ভাগ করছে, তাহলে টোটাল বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 60। তার মানে প্রশ্ন মতে আমার এই তিনটা টুকরার যোগফল, এই তিনটা টুকরার যোগফল সমান সমান কত? 60 না? মামলাটা একটু বুঝেন। 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বাঁশে বলছে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলার সাইজ কত? তাহলে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলার সাইজ কত? তাহলে টোটাল বাঁশের দৈর্ঘ্য কত? 60। অনুপাতগুলো কত? একটা 3, একটা 7, আর একটা হচ্ছে 10। আমরা বলছি কি যে অনুপাত থাকবে অলওয়েজ সবগুলোর সাথে এক্স লাগাবো। তাহলে 3x, 7x, 10x। তাহলে এই তিনটার যোগফল সমান সমান কত? 60। তাহলে বা 3 এর সাথে 10, 10 আর 10 20, তাহলে 20x সমান সমান হচ্ছে 60, বা x সমান সমান হচ্ছে 60/20। এইবার একটু ভাই মামলাটা দেখেন। আপনারা যদি বলা হয়তো বড় টুকরার দৈর্ঘ্য কত, সবাই একটু দেখেন বড় টুকরার দৈর্ঘ্য কত? 3, 7, 10, এর মধ্যে বড় কোনটা? 10। তাহলে বড় টুকরার দৈর্ঘ্য মানে কত? 10x। তখন বের করতাম কি, বা 10x সমান সমান 60 × 10 / 20। এই 0 0 কাটা যায় 3, 3 10 30। তাহলে বড় টুকরার দৈর্ঘ্য কত? 30। সবাই একটু মনোযোগ দেন। যদি বলা হয় তো বড় টুকরার দৈর্ঘ্য কত, পরীক্ষা এগুলোই বলবে বড় টুকরার দৈর্ঘ্য কত, তখন বের করতাম কি 10x। যদি বলতো ছোট টুকরার দৈর্ঘ্য কত, ছোট টুকরার দৈর্ঘ্য কত, তখন বের করতাম ছোট টুকরা কত? 3x। ছোট কোনটা? 3x। তখন 3x বের করতাম 60 × 3 / 20। কথা কি বুঝাইতে পারছি? পরীক্ষা আপনারা দিলে হয় বড় টুকরার দৈর্ঘ্য বের করতে বলবে বা ছোট টুকরার দৈর্ঘ্য বের করতে বলবে, কিন্তু কখনোই টুকরার দৈর্ঘ্যগুলো এমসিকিউ পরীক্ষা বের করতে দেওয়ার কথা না। যদি কোনো কারণে টুকরার দৈর্ঘ্যগুলো বের করতে বলে তখন তো আপনার সবগুলোর মান জানতে হবে। তখন আপনি এক্স এর মান বের করবেন। এক্স এর মান বাইরে কত? 3। এখন প্রত্যেকটা জায়গায় বসায় দেন। 3x এর জায়গায় যদি 3 বসান, 3 3 9। এই জায়গায় যদি 3 বসান, 7 3 21। এই জায়গায় যদি 3 বসান, তাহলে 3 10 30। তাহলে একটা টুকরার দৈর্ঘ্য 9, একটা 21, আর একটা হচ্ছে 30। আপনাকে পরীক্ষা এমসিকিউতে হয় বড় টুকরার দৈর্ঘ্য বের করতে বলবে, নাহলে ছোট টুকরার দৈর্ঘ্য বের করতে বলবে। তখন তো মেথড শিখেছি, বড় টুকরা চাইলে 10x, ছোট টুকরা চাইলে 3x। যদি শুধু টুকরার দৈর্ঘ্যগুলো চায় তখন এক্স এর মান বাইর কইরা এই জায়গায় গানগুলোতে বসায় দিবেন। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? সবাই কি বিষয়টা বুঝছেন? যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি?
সবাই একটু বুঝে থাকলে ফিডব্যাক দেন, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি। একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি। আচ্ছা, এক্সাম্পল 1 বুঝলে, এবার আসেন এক্সাম্পল 3। আচ্ছা, 3তে কি বলছে দেখি তো, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 4:7:8, এর পরিসীমা 38। পরিসীমা 38। এবার বলছে বাহুগুলোর দৈর্ঘ্য কত। একদম সোজা ম্যাথ। প্রথম মামলা কি, যা থাকবে সবগুলোর আমার এক্স ধরতে হবে। তাহলে একটা হচ্ছে 4x, একটা হচ্ছে 7x, আর একটা হচ্ছে 8x। আপনারা বলা হয়েছে কি, একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 4:7:8। তার মানে আমার কাম কি, সবগুলোর সাথে এক্স অ্যাড করে দেওয়া। তাহলে 4x, 7x, 8x। এবার আসে পরিসীমা মানে কি। জ্যামিতি যখন পড়বেন তখন ডিটেলস শিখবেন। পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। পরিসীমা মানে কি, ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজের ক্ষেত্রে এগুলোর বিস্তারিত আমি পরিসীমার আলোচনা জ্যামিতির ক্লাসে করব। আপাতত শিখে যান, ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের পরিসীমা সমান কি, 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে এই 3টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কি, 4x প্লাস 7x প্লাস 8x, এটা সমান দেওয়া আছে কত, 38। এইবার আপনি বাকি অংশ এক্সাম্পল 1-এর মতো করে করবেন। আমি কি মামলাটা বুঝাইতে পারছি। পরিসীমা মানে কি, ত্রিভুজের ক্ষেত্রে বাহু কয়টা, 3টা। তাহলে ত্রিভুজের পরিসীমা মানে কি, 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। যদি চতুর্ভুজের পরিসীমা বলতো, চতুর্ভুজের বাহু কয়টা, 4টা। তাহলে চতুর্ভুজের পরিসীমা সমান কি, 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তার মানে যার পরিসীমা বের করতে বলছে, তার বাহু যেই কয়টা, সেই কয়টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে পরিসীমা। ত্রিভুজের বাহু 3টা, তাহলে ত্রিভুজের পরিসীমা মানে কি, 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। চতুর্ভুজের পরিসীমা মানে কি, চতুর্ভুজের বাহু কয়টা, 4টা, তার মানে কি 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। এগুলোর বিস্তারিত আমরা জ্যামিতিতে শিখবো। তাহলে আপাতত আমরা শিখলাম কি, 3টা বাহুর দৈর্ঘ্যতে আছে কত, 4:7:8 বাহুর অনুপাত। আমরা বলছি কি, যখনই অনুপাতের কোনো ম্যাথ করবো সবগুলোর সাথে এক্স লাগাই দেবো। তাহলে 4x, 7x, 8x। তাহলে 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি মানে যেহেতু পরিসীমা, তাহলে এইটার যোগফল সমান কত, 38। তারপর বাকি অংশ আমরা এক্সাম্পল 1-এর মতো করে করব। সবাই কি আমরা বিষয়টা বুঝছি? যদি বুঝে থাকি একটু ফিডব্যাক দেই। এক্সাম্পল 3 ডান। সবাই যদি বুঝে থাকি একটু ফিডব্যাক দেই। এক্সাম্পল 3 ডান। গুড। আচ্ছা, এখন ভাই আমি যে ম্যাথগুলো করাবো, এখন আপনারা কনসেপ্টটা বুঝে গেছেন। একই জিনিস, একটু মনোযোগ দিয়ে শুধু দেখেন। এবার আসেন 10 নম্বর এক্সাম্পল। আচ্ছা, 10 নম্বরে বলছে কি, শরবতে চিনি আর পানির অনুপাত 2:11। 2:11। শরবতে চিনি ও পানির অনুপাত 2:11। আমরা কি বলছি, আমরা বলছি যাই দেয়া থাকবে তার সাথে শুধু এক্স লাগিয়ে দেবো। তাহলে 2x হচ্ছে আমার চিনি, পানি হচ্ছে আমার 11x। সবাই একটু বাংলাটা বুঝছেন। শরবতে বলছি চিনি ও পানির অনুপাত হচ্ছে 2:11। আমরা বলছি কি, যখনই এই ধরনের কোনো কোশ্চেন দিবে সবগুলোর সাথে এক্স লাগাই দেবো। এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 11x। প্রথমে চিনি, তার মানে চিনি কত, 2x, আর পানি কত, 11x। আচ্ছা, এইবার কইছে কি, 26 কাপ শরবতে চিনির পরিমাণ কত, টোটাল শরবত কত,
26 কাপ। আচ্ছা শরবত মানে কি? শরবত চিনি প্লাস পানি, চিনি প্লাস পানি মানে কি শরবত না? তার মানে চিনি আর পানি এই দুটার যদি আমি যোগ করি তাহলে কি শরবত পাইছি না? চিনি আর পানির যোগ করলে আমি কি পাবো? শরবত। তার মানে চিনি প্লাস পানি এটা হচ্ছে শরবত। এই শরবত সমান কত কাপ? 26 কাপ। তাহলে বা 13x সমান কত? 26। তাহলে বা x = কত? 26/13। এখন আমরা ধরে চাইছে কি রে ভাইয়া? চিনির পরিমাণ, চিনি কতটুকু? 2x। তাহলে বা 2x সমান কত? 26 × 2 / 13। তাহলে চিনি চাইলে 2x বের করবেন, যদি পানি চাইতো তাহলে কি 11x বের করবেন। আমার কথা কি বুঝছেন? আপনারা বলছে শরবত হচ্ছে 26 কাপ, শরবত মানে কি চিনি প্লাস পানি, তাহলে চিনি হচ্ছে 2x, পানি হচ্ছে 11x। তার মানে প্রশ্ন মতে কি 2x + 11x এটা সমান কত? 26। তাহলে আমি এখান থেকে x এর মান বের করব। তারপরে আমি বলছি কি যেটা চাইছি কি চিনি, চিনি মানে কি 2x, তাহলে 2x বের করব। যদি পানি চাইতো তাহলে কি 11x বের করব। আমি কি ভাই কনসেপ্টটা বুঝাইতে পারছি? আমি কি কনসেপ্টটা বুঝাইতে পারছি? যদি কনসেপ্ট বোঝেন তাহলে লেখেন সি ডান। তাহলে আপনার জন্য যেটা সুবিধা, অনুপাত সমানুপাতের কোনো প্রশ্নের ম্যাথে কিন্তু আপনার কিছু লেখা লাগতেছে না, আমি আরো কঠিন কিছু ম্যাথ করাবো। আপনি আর একটু ওয়েট করেন, আমি আরো কিছু কঠিন ম্যাথ করাচ্ছি, কোনো কিছুই আপনি লিখতে হবে না। এটি হচ্ছে অনুপাত সমানুপাতের মেথড, যে এই নিয়মটা যদি পারেন কোনো কিছু না লিখে যত কঠিন ম্যাথই আসুক না কেন আমরা সবাই করতে পারবো। সবাই একটু ফিডব্যাক দেন তো, সি কি ডান হয়েছে নাকি? আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 12। আচ্ছা 12 নম্বরে কি বলছে দেখেন, এক খণ্ড রশিকে 3:4 অনুপাতে কর্তন করা হলো। 3:4। আচ্ছা আমি অনুপাত সমানুপাতের মামলা একই, যখনই কোনো ম্যাথ দিবে যে অনুপাতটা দেওয়া থাকবে তার সাথে x লাগিয়ে দেবে। একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x। কি বলছে, এক খণ্ড রশিকে 3:4 অনুপাতে কর্তন করা হলো। তাহলে একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x। তাহলে এক খণ্ড রাশিকে 3:4 অনুপাতে কর্তন করা হলো, 3x আর 4x পেলাম। বৃহত্তর অংশ 12:8 হলে ক্ষুদ্রতর অংশ কত? সবাই একটু মামলা দেখেন, 3x আর 4x এর মধ্যে বড় কোনটা? 4x। তার মানে এটা কি বৃহত্তর অংশ। তাহলে আপনার প্রশ্ন মতো 4x সমান কত? 12:8 বা x সমান কত চাইছে কি? ক্ষুদ্রতর অংশ কত? ক্ষুদ্রতর অংশ মানে কি 3x। তাহলে বা 3x = 1। আমি কি বুঝাইতে পারছি? সবাই একটু মামলাটা দেখে। আপনারা বলছেন 3:4 অনুপাতে, তার মানে একটা 3x আর একটা হচ্ছে 4x। তাহলে 3x আর 4x এর ভিতর আমার 4x হচ্ছে বড়, 3x হচ্ছে ছোট। বলছে বৃহত্তর অংশের দৈর্ঘ্য হচ্ছে 12:8। তাহলে বৃহত্তর অংশ 12:8 মানে কি? বৃহত্তর অংশ মানে কত? 4x। তাহলে প্রশ্ন মতে 4x সমান কত? 12:8 বা x = 1 চাইছে কি? ক্ষুদ্রতর অংশ। ক্ষুদ্রতর অংশ মানে কি 3x, বসাই দেবেন 3x। আমি কি বুঝাইতে পারতেছি? আমি কি বুঝাইতে পারতেছি? যদি বুঝাই থাকি ভালো, না বুঝে থাকলে আরো দুইটা ম্যাথ দেখান। এক্সাম্পল নাম্বার 16। 16তে কি বলছে একটু দেখি। সব এক নিয়ম ভাইয়া, যদি বিষয়টা বোঝেন আপনাকে এই টাইপের কোনো ম্যাথই কিছু লেখা লাগবে না, যত কঠিন ম্যাথই দেখ। একটু 16 নম্বর ম্যাথটা দেখি। আমরা আগামী ক্লাসে আরো কিছু কঠিন ম্যাথ করব। বলছে কি একটা পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। দুধ আর পানির অনুপাত কত? 5:2। তাহলে প্রথমটা হচ্ছে দুধ, পরেরটা হচ্ছে পানি। তাহলে দুধ হচ্ছে 5x আর পানি হচ্ছে কত? 2x। এই পর্যন্ত কি ঠিক আছে? আমরা বলছি কি যেই ম্যাথে আসুক না কেন অনুপাতের, ওটা তো আমরা x লাগিয়ে দেবো। প্রথমটা হচ্ছে দুধ, দুধ কত? 5x, পানি কত? 2x। এবার কন্ডিশন বলছে কি যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়। পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি মানে কি? ব্যবধান। ব্যবধান দেওয়া আছে কত? 6। পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি, তাহলে ব্যবধান হচ্ছে 6। তাহলে দুধ যদি 5x হয় আর পানি যদি 2x হয়, তাহলে এদের মধ্যে ব্যবধান কত? 5x - 2x, দ্যাট মিন্স হচ্ছে কি 3x। তাহলে প্রশ্ন মতে 3x সমান কত? 6 না? সবাই একটু বাংলাটা বুঝি। বলছে পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি,
তাহলে পানির থেকে দুধ 6 লিটার বেশি, তার মানে কি ব্যবধান, মানে ডিফারেন্স। তাহলে আমার দুধ যদি 5x হয় আর পানি যদি 2x হয়, তাহলে এদের মধ্যে ব্যবধান কত? 5x - 2x, দ্যাট মিন্স কত? 3x। তাহলে এই 3x সমান দেওয়া আছে কত? 6। তাহলে এখান থেকে x কত? 6/3। চাইছে কত? পানির পরিমাণ, পানি মানে কত? 2x। তাহলে বা 2x সমান কত? 6 × 2 / 3। দেখছেন কত সোজা হয়ে গেল? আমি কি বুঝাইতে পারছি? যদি দুধ চাইতো তাহলে 5x বের করতেন। তার মানে সোজা কেস হচ্ছে, এই ধরনের ম্যাথ পারতে হলে আপনাকে শুধু প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্নটা বুঝতে পারলে আমাদের মামলা শেষ। আমি আরো একটা ম্যাথ করাবো, সবাইকে বুঝতেছেন কিনা একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 16টা কি বুঝছেন নাকি? যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। সব আমরা এই নিয়মে করব, একদম সব ম্যাথ এরকম আমরা কোনো কিছু না লিখে অনুপাত সমানুপাতের ম্যাথ করব। এগুলো লেখে করতে গেলেই একটু ঝামেলা তৈরি হয়ে যায়। 12.8 আচ্ছা, এবার আসেন 20 নম্বর, একটু মনোযোগ দেন। কি বলা হয়েছে দেখি, ক খ গ এর বেতন অনুপাত 7:5:3। 7:5:3 ক খ গ। এটা হলো ক, এটা হলো খ, এটা হচ্ছে গ। তাহলে ক কত? ক হচ্ছে 7x, ক হইল 7x, খ হইল 5x আর গ হইল 3x। এই পর্যন্ত ঠিক আছে? ক 7x, খ 5x, গ হচ্ছে 3x। ক খ গ এর বেতনের অনুপাত 7:5:3। খ গ অপেক্ষা 222 টাকা বেশি পাইছে। খ গ অপেক্ষা 222 টাকা বেশি পাইছে। আচ্ছা, একজন আরেকজনের কাছ থেকে বেশি পাওয়া মানে হচ্ছে ব্যবধান। একজন আরেকজনের কাছ থেকে বেশি বা কম মানে কি? ব্যবধান। কার ব্যবধান? খ আর গ। খ হচ্ছে কত? 5x, গ হচ্ছে 3x। তাহলে এই দুটোর ব্যবধান কত? 5x - 3x, তার মানে ব্যবধান কত? 2x। তাহলে প্রশ্ন মতে 2x সমান কত? 222 না? সবাই একটু বিষয়টা বুঝি। আপনারা বলা হয়েছে ক খ গ এর বেতনের অনুপাত 7:5:3। আমি বলছি কি, অনুপাত সমানুপাতে যেই ম্যাথই আসুক না কেন অনুপাতের সাথে আমরা একটা x লাগাই দেবো। 7x, 5x, 3x। তাহলে ক হচ্ছে 7x, খ হচ্ছে 5x, গ হচ্ছে 3x। এই পর্যন্ত তো বুঝলাম। এইবার বলছি কি, খ গ অপেক্ষা 222 টাকা বেশি পাইছে। কেউ কারো কাছ থেকে বেশি পাইছে বা কম পাইছে মানে কি? ব্যবধান। কার ভিতর ব্যবধান? খ আর গ। খ হইল 5x, গ হইল 3x। তাহলে এই দুজনের ব্যবধান কত? 5x - 3x মানে কত? 2x। তাহলে ব্যবধানটা দেয়া আছে কত? 222 টাকা। তাহলে 2x সমান কত? 222। তাহলে x সমান কত? 222/2। এইবার চাইছে কি, ক এর বেতন কত? ক এর বেতন মানে কি? 7x। কথা কি বুঝতে পারছি? যদি খ এর বেতন চাইতো তাহলে কি 5x, যদি গ এর বেতন চাইতো তাহলে কি 3x। তার মানে বিষয়টা হচ্ছে এইটা ধরার পর আপনাকে শুধু প্রশ্ন মতে কি বলছে এটা বের করতে হবে আর কি চাইছে সেটা বের করতে হবে। আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? যদি পুরো বিষয়টা বুঝাইতে পারি, সবাই লেখেন বিডান, টাইপ 4 শেষ, মানে বেসিকটা আমরা বুঝে গেছি। তাহলে এই রিলেটেড যেই আলোচনায় আসুক না কেন আমরা এখন থেকে কোনো কিছু না লিখে করতে পারবো। অনুপাতের যে কোনো এটা আপনার সরল যৌগিক মুনাফাতেও কাজে লাগবে। সবাই একটু ফিডব্যাক দেন, সবাই একটু ফিডব্যাক দেন পুরো বিষয়টা বুঝছেন কিনা। আচ্ছা ভাই, আমি টাইপ 5টা পড়ালে আজকের ক্লাস শেষ হবে। আমি আরেকটা টাইপ পড়াবো, টাইপ 5, তারপর হচ্ছে আজকের ক্লাস শেষ হবে। আমি তার আগে একটু কথা বলি, সবাই একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, কেউ লাইভ থেকে মিস হবেন না। আমি আরেকটা টাইপ পড়াবো, টাইপ 5, তারপর হচ্ছে আজকের ক্লাস শেষ করব। আচ্ছা, আপনারা মনে হয় সবাই ইতিমধ্যে জানেন, যেহেতু আমি বেশ কিছুদিন ক্লাস নেই নাই, প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা হচ্ছে আমার সবচাইতে জীবনের অন্যতম বড় দুঃসময়, এই দুঃসময় আপনারা আমার পাশে ছিলেন। এই কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। কারণ আমি আজকে লাস্ট আপনাদের ক্লাস নিয়েছিলাম নভেম্বর মাসের 8 তারিখ, মানে আমার মা মারা গেছে নভেম্বর মাসের 9 তারিখ। আপনাদের আমি তার আগের দিন ক্লাস নিয়েছিলাম। এরপর আপনারা আমাকে হচ্ছে আমার এই দুঃসময়ে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। আমি প্রায় হচ্ছে 22-23 দিন ক্লাস নেই। এই 23 দিনে আমরা কেউই নক দিয়ে বলেন না যে ভাইয়া কবে ক্লাস শুরু করবেন, বা ভাইয়া আমরা পিছিয়ে যাচ্ছি, বা ভাইয়া ক্লাস শুরু করা দরকার। এই ধরনের কোনো টেক্সট আমাকে একজন স্টুডেন্টও আপনারা কেউ দেন নাই, বা আমাকে ফোন দিয়েও কখনো বলেন নাই। অনেকে আমাকে হচ্ছে ফোনে, মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিছেন, টেক্সট দিছেন, সহমর্মিতা জানাইছেন।
অনেকের ফোনে আমি ধরতে পারি নাই, কারণ আমি আমার মা মারা যাওয়ার পর হচ্ছে ফোনটা ধরার মতো আমি মানসিক অবস্থায় ছিলাম না। এখানে আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনারা আমার এই দুঃসময় আমার পাশে থাকছেন, আমাকে সাপোর্ট দিছেন। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া, আজকের যে আমি ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা মানে আমি প্রথম একটা ক্লাস নিচ্ছি যখন আমার হচ্ছে বাবা আর মা দুজনে কেউই বেঁচে নাই। আমার বাবা হচ্ছে আজ থেকে ঠিক 27 মাস আগে মারা গেছিলেন। 2021 সালের আগস্টের 16 তারিখ আমার বাবা মারা গেছেন, মানে 17 তারিখ রাত 3টায় মারা গেছিলেন। আগস্টের 17 তারিখ মারা গেছিলেন করোনাতে। মারা যাওয়ার পর আমার মাও করোনা আক্রান্ত হয়েছিল। আমার বাবা হসপিটালে ছিল অনেকদিন করোনাতে, প্রায় 12 দিন হসপিটাল থেকে মারা গেছে। মা হচ্ছে বাবা মারা যাওয়া গেছে 17 তারিখ, মাকে আমার হসপিটালে ভর্তি করানো লাগছিল 19 আগস্ট, মানে 2 দিন পর আমার বাবা মারা যাওয়ার পর। মা 10 দিন হসপিটালে ছিল, আল্লাহ মাফ করছে। এই কারণে উনি হচ্ছে করোনা থেকে বেঁচে আসার পর থেকেই বিভিন্ন ধরনের অসুস্থতায় ছিলেন, তারপর তো মারাই গেলেন। আপনাদের ক্লাসগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ঠিক মতোই নিতে, কারণ এটা আমার দায়িত্ব। আমার বাবা যখন মারা গেছিলেন তখন আমার খুব কঠিন অবস্থা ছিল, মানে আমি নিজেও কোভিডে আক্রান্ত ছিলাম। তখন পিসিএসের পরীক্ষার টাইমটা অনেক কম ছিল, মানে 41 পিলি হয়েছিল মার্চ মাসে, 43 পিলি হওয়ার কথা ছিল, মানে হয়েছে অক্টোবরে, মানে 7 মাস সময় ছিল। আমার ওই বাবা মারা যাওয়ার সময় 13 দিন হসপিটালে ছিল, আম্মা হসপিটালে ছিল 10 দিন। আমার কোভিড বিভিন্ন কারণে আমি প্রায় 40 দিন ক্লাস নিতে পারিনি। 43 পিলি যেটা আমার প্রথম বিসিএসের ব্যাচ ছিল। তারপর আলহামদুলিল্লাহ আমার বাবা মারা যাওয়ার পর আমি ওই ব্যাচ ঠিক মতোই পড়াইছি, পুরো কোর্সই শেষ করছি। এবার আপনাদের পরীক্ষা যথেষ্ট সময় আছে এবং আমাদের অনেক কিছু পড়ানো শেষ। বিশেষ করে বিসিএস পিলিতে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বীজগণিত। আমার বীজগণিত সমীকরণ বাদে বাকি সব কিছুই পড়ানো হয়ে গেছে। পাটিগণিত পড়াতে খুব বেশি একটা সময় লাগে না। আমি হচ্ছে ইনশাল্লাহ সুন্দর করেই শেষ করে দেব, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে। এটা নিয়ে কারো চিন্তা করার দরকার নাই, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে। কারণ আমি আমার দায়িত্বের জায়গায় সবসময় চেষ্টা করি শতভাগ পালন করার। এখন আমি আপনাদের কাছে আরেকটা ফেভার চাবো, সেটা হচ্ছে যেহেতু আসলে তখন তো শুধু বাবা মারা গেছিল, মা তো বেঁচে ছিল। এখন তো আসলে বাবাও নাই মাও নাই। হয়তোবা যদি আমি একটু শক্ত মানসিকতারই মানুষ, মানে ইমোশন আমার একটু কম, তারপরে তো আমি মানুষ, মেশিন তো না। কোনো কারণে হয়তো বা 2-1 দিন একটু ক্লাস বাদ যেতে পারে। কারণ বিষয়টা হচ্ছে গত 27 মাস আমার মা ছিল আমার মেয়ের মতো, মানে তার পানিটা হয়তো আমার এই কারণে যদি কখনো আমার একটু মন টন খারাপ হতে পারে, এই কারণে 2-1 দিন হয়তো বা ক্লাসটা একটু রেগুলারিটি ব্রেক হতে পারে। কারণ আমি সাধারণত সবসময় রেগুলারিটিটা মেনটেন করার চেষ্টা করি এবং টাইমটাও মেনটেন করার চেষ্টা করি। যদি ইনশাআল্লাহ আমাদের ক্লাস রেগুলারই চলবে। কোনো কারণে হয়তো 2-1 দিন এদিক সেদিক হতে পারে। আশা করি সেটা আপনারা একটু আমাকে কনসিডার দৃষ্টিতে দেখবেন। আশা করি আমি খুব দ্রুতই আপনাদের
মানে যে রেগুলারিটি বলেন বা যাই বলেন এগুলো ইনশাল্লাহ কোনোটাই হ্যাম্পার হবে না। আমি ক্লাস কিন্তু এখন পর্যন্ত যতটুকু পড়াইছি আমি আমার বেস্টটা দিয়েই পড়াইছি। এখন হচ্ছে আমি একটু মানসিকভাবে এখনও পুরো স্থির না, যেহেতু অনেক দিন হচ্ছে আমার মার টেক কেয়ার করা বলেন, ওষুধ খাওয়ানো বলেন, ডাক্তার দেখানো বলেন, সব কিছুই আমি ইয়ে করার কারণে অনেক বেশি আমার মার সাথে আমার হচ্ছে এনগেজমেন্টটা ছিল। এখানে স্বাভাবিকভাবে যেহেতু মাত্র 21 দিন হয়েছে, মা মারা গেছে, একটু শোকটা কাটে উঠতে আমার মনে সময় লাগবে, কারণ পরপর 2টা ধাক্কা তো বাবা মারা গেলো, মা মারা গেছে। আর আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। মানে হয়তো বা আমি অনেক কিছু হইতে পারি নাই, কিন্তু আজকে আমি যতটুকু পড়াশোনা করছি বা যতটুকু একসময় ভালো স্টুডেন্ট ছিল, সুনাম ছিল আমার খুব বরিশালে, এটা আমার মার কারণে। মানে আমার মার স্বপ্ন ছিল আমি খুব ভালো রেজাল্ট করব, সবাই আমার নিয়ে অনেক প্রশংসা করবে, সবাই আমার নিয়ে আলোচনা করবে যে এইরকমই ছেলে হওয়া উচিত, এইরকমই ছাত্র হওয়া উচিত। যতটুকুই অর্জন জীবনে করছি ছাত্র হিসেবে, এটার পুরো ক্রেডিট আমার মার। কারণ আমার মা নিজে স্কুল শিক্ষক ছিলেন, তিনি হচ্ছে আমাদের পড়াশোনার যাতে আমরা অনেক বেশি ভালোভাবে করতে পারি, আমাদের পড়াশোনার অনেক যাতে স্মুথ হয়, এই কারণে একটা পর্যায়ে চাকরিও ছেড়ে দিয়েছিলেন, মানে স্যাক্রিফাইস করছিলেন যাতে আমাদের পড়াশোনাটা খুব ভালো হয়। এবং আমার স্কুল জীবন বা কলেজ জীবনে আমি খুব ভালো স্টুডেন্টই ছিলাম, একাডেমিকও ছিলাম, যদি ইউনিভার্সিটি জীবনে এসে সেটা ধরে রাখতে পারি নাই। এটা পুরো ক্রেডিটটাই আমার মার। এইখানে শাসন, আদর, অনেক কিছুর সাথে মার স্মৃতি জড়িত। এইখানে ইনশাল্লাহ আশা করি আমি খুবই শক্ত প্রকৃতির মানুষ, এটা কাটায় উঠতে পারবো। আর আপনাদের পরীক্ষা আশা করি আমার যতটুকু ব্যক্তিগত ধারণা, পরীক্ষা আমরা যথেষ্টই সময় পাবো। যদিও মার্চ মাসে বলা হয়েছে আমরা মার্চ মাস বেস ধরেই পড়াবো, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা পরীক্ষাটা হয়তো বা মার্চ মাসে হবে না। কারণ আমরা যদি বিসিএসের প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখি, পরীক্ষাগুলো যেই টাইমে দেওয়া হয় সেই টাইমে নেওয়াটা তাদের জন্য একটু কঠিন হয়। এবং তার থেকে বড় কথা হচ্ছে 45 রিটেনটা একটু পিছিয়ে গেছে। এইখানে আমার ধারণা পরীক্ষা কিছুদিন পিছাবে, যদি নাও পিছায় মার্চ মাসেও যদি হয়, আমাদের যতটুকু সিলেবাস বাকি আছে আমার মার্চের আগে ইনশাল্লাহ সিলেবাস শেষ হয়ে যাবে। কারণ পাটিগণিত এবং জ্যামিতি দুটোই ছোট সিলেবাস। আর যাদের একটু বয়স কম বা একটু পরীক্ষার তারা আছে, তারা একটু 45 পিলি থেকে জ্যামিতির ক্লাসগুলো চাইলে করে নিতে পারেন, বা মানসিক দক্ষতার ক্লাসগুলো। কারণ আমরা পাটিগণিতটা শেষ করে জ্যামিতিতে যাব। যদি কারো মনে হয় যে না একটু ভাইয়া গতি একটু মনে হচ্ছে স্লো, অথবা ভাইয়া একটু কামব্যাক করতে তার টাইম লাগতেছে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে জ্যামিতি অথবা মানসিক দক্ষতা এই দুটো অংশ একটু করে ফেলতে পারেন। বিশেষ করে মানসিক দক্ষতা একটু করে ফেলবেন, যাতে হচ্ছে আমরা পিছানো না থাকি। আমি ওই জায়গায় খুব ভালোভাবেই ক্লাস নিছি। আর আপনাদের এই ব্যাচে সবাইরে আমি আমার পরবর্তী নতুন ব্যাচে অ্যাড করে দেব। আশা করি আমার দিক থেকে সার্ভিস আমি সর্বোচ্চটাই দেবো। আমি কখনো ক্লাসের সাথে কম্প্রোমাইজ করি না, যতটুকু পড়াই সর্বোচ্চ ভালোভাবে পড়ানোর জন্যই চেষ্টা করি। এই কারণে আমি 3 সপ্তাহ ক্লাস নিই, কারণ আমার যে মানসিক অবস্থা ছিল আমি ক্লাস নেওয়ার মতো অবস্থায় ছিলাম না। এখন কিছুটা আমি স্থির হয়েছি, মনে হয়েছে যে না আমি এখন কিছুটা পড়াতে পারবো। একটু আগের রিদমে আসতে হয়তো আমার কিছুদিন সময় লাগতে পারে। আশা করি ইনশাল্লাহ আপনাদের যখন যেই ক্লাস আমি নেব, ক্লাসের মান বা পড়ানো নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। কারণ ভাইয়া আপনারা যেই টাকাটা আমারে দিছেন, এই টাকা দিয়েই আমি হচ্ছে আমার মার চিকিৎসা করছি। আমার মায়ের চিকিৎসা মোটামুটি ব্যয়বহুল চিকিৎসাই ছিল। তার চিকিৎসার বাবদ আমাকে মাসে প্রচুর টাকা খরচ করতে হয়েছে। উপরে আল্লাহ তার রহমত, উসিলা কিন্তু আপনাদের টাকা। সুতরাং আপনাদের টাকা আমি কখনো হারামভাবে খাই নাই। আমার স্টুডেন্টদের যে অর্থ, এই টাকা দিয়ে আমি অনেক আগে থেকে আমার সংসারের দায়িত্ব আমার নেওয়া লাগছে, যে কোনো কারণেই হোক। আমি এই কারণেই আমার পড়ানোটাকে আমি আমার খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করি। কারণ আপনাদের এই পাওয়া অর্থ দিয়েই হচ্ছে আমার সংসার বলেন, আমার মা বা বাবার চিকিৎসা বলেন, সব কিছু আপনাদের টাকা দিয়ে হয়েছে। সুতরাং আপনাদের সাথে আমি যদি গাদ্দারি করে পড়াই, আল্লাহ তো সহ্য করবে না। সুতরাং আমি হচ্ছে পড়ানোটা আমার খুব নৈতিক এবং হচ্ছে ভালো জায়গার দায়িত্ব দিয়ে দেখি। এই কারণে আমি পড়ানোর সময় কখনো কার্পণ্য করি না। আপনারা যদি আমার ক্লাসগুলো অতীত দেখে থাকেন, এটা ফ্রি ক্লাস বলেন বা যেই ক্লাসই বলেন, আমি সর্বোচ্চ ইমান নিয়ে পড়ানোর চেষ্টা করি। সুতরাং ক্লাস খুব ভালো মতো হবে, এগুলো নিয়ে কারো কোনো চিন্তা করার কিছু নাই। কিন্তু আমার একটু মানসিকভাবে স্থির হইতে মনে হয় সময় লাগবে কিছুদিন আরও। আমি ক্লাসগুলো ঠিক মতোই নেব। আর 45 পিলিতে আপনাদের ব্যাকআপ ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসগুলো হচ্ছে ইয়ে করেন, ইয়ে হবে না। আর কি জানি ওই নিয়মিত নোট টোট করবেন। আমরা পুরস্কার টুরস্কার সবই আগের মতো চালু করব, সবই থাকবে। এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নাই। আচ্ছা, আমি আরেকটা টাইপ পড়াবো, সমস্যা নেই। আমি একটু ইমোশনাল হয়তো হয়ে গেছি। বিষয়টা হচ্ছে কি,
আমি খুব স্ট্রিক্ট টাইপের লোক ভাইয়া, মানে ব্যক্তিগতভাবে আমি খুবই কম আবেগের মানুষ, আমার খুব বেশি একটা আবেগ নাই। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনার আবেগটা গেল কই, কারণ হচ্ছে বাস্তবতা এত নিষ্ঠুর। আর আমি অল্প বয়সে, মানে আমার বয়স যখন অনেক অল্প, মানে বিশেষ করে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমি ফার্স্ট ঢাকায় আসছি। এর আগে আমি ঢাকায় আসিনি, মানে আমি কোচিং করতেই প্রথম ঢাকায় আসছি অ্যাডমিশন কোচিংয়ের সময়। এর আগে হয়তো আমি একবার বা দুইবার ঢাকা আসছি, খুব বিক্ষিপ্তভাবে, আমি ঢাকার কিছুই চিনতাম না। এই ইটকাট পাথরের ঢাকা শহর অনেক নিষ্ঠুর। আর বিশেষ করে আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের জন্য ঢাকা শহরে কোনো আপন বইলা কোনো মানুষ নাই, কোনো আপন মানুষ নাই ঢাকা শহরে। আমি অনেক অল্প বয়সে একসময় খুব আবেগী মানুষই ছিলাম, অল্পতেই চোখ দিয়ে পানি পড়তো, মানসিকভাবে ভেঙে পড়তাম। কিন্তু এই ইটকাট পাথরের শহরে এসে আমি বুঝছি এই জায়গায় চোখের পানির কোনো মূল্য নাই। তারপর থেকে আমি হচ্ছে আবেগরে সবসময় এড়িয়ে চলি। আপনারা যারা আমার অনেক দিন ধরে চিনেন বা আমার স্টাইল যারা দেখেন, আপনারা দেখবেন আমার ভিতর কোনো আবেগের জায়গাটা খুব কম, নাই বললেই চলে। আবেগ একসময় আমারও ছিল, কিন্তু বাস্তবতা আর এই ঢাকা শহর এগুলো আমার হচ্ছে আবেগ শূন্য করে দিছে। এখন এইবার হচ্ছে বিষয়টা হচ্ছে কি, আব্বা মারা যাওয়ার পর আমি খুব বেশি একটা কিছু বোঝারই সুযোগ পাই না, কারণ আব্বা মারা যাওয়ার পর আম্মারে আমি 2 দিনের মাথায় হসপিটালে নেওয়া লাগছে। তখন আমার মার অবস্থাই খুব খারাপ, আমার নিজেরও কোভিড। কিছু বোঝার আগে আম্মারে যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সুস্থ করে আনতে পারছিলাম, তখন আমার 2 মাস পর স্টুডেন্টের পরীক্ষা, জাস্ট 2 মাস পর পিলি পরীক্ষা। আমার অনেক কিছু পড়ানো বাকি, আমি কিন্তু একদিনও পড়া বাদ দিইনি, পরের দিন থেকে পড়ানো শুরু করছি। এই কারণে আমি এবার ফিল করার সুযোগ পাইনি আসলে কি ঘটনা ঘটতেছে। কিন্তু এইবার হচ্ছে যেই টাইমটা আমার মা মারা গেছে, জীবন আল্লাহর রহমতে, আপনাদের সহযোগিতা আল্লাহর রহমতে অনেক গুছানো অবস্থায় ছিল। 2 বছরে প্রচুর স্টুডেন্ট পড়াইছি, ফাইন্যান্সিয়ালি আল্লাহ অনেক বেশি স্টেবিলিটি দিছে, ব্যাচগুলো অনেক দাঁড়ানো, প্রিভিয়াস রেকর্ড ব্যাচ আছে, চাইলে ওই সাপোর্টটাও দেওয়া যাবে। সব কিছু মিলে এবার আমার আসলে মানসিক অবস্থাটা, আমি কখনো এতটা মানসিকভাবে কখনো ভেঙে পড়ি নাই। এইবারই প্রথমে মানসিকভাবে ভেঙে পড়ছি, যে এইবারই প্রথমে মনে হয়েছে যে না, আমার মনে একটা মন আছে যেটা ভাঙতে পারে। সমস্যা নেই ভাইয়া, আপনাদের সাথে ক্লাস নিয়েই ভালো থাকবো, আপনাদের সাথে হচ্ছে অনেক বেশি সময় দেব, কারণ আপনাদের সাথে সময় কাটাতে ভালো লাগবে। আমি কিন্তু হচ্ছে যতটুকুই আজকে চোখের পানি পড়ছে, এটা কিন্তু আপনাদের সাথেই পড়ছে, কারণ আমি খুব স্ট্রিক মানুষ, মানে আবেগটা কী কারণে জানি নাই, কথা বলছেন। আশা করি আপনারা আমার বড় ভাই, আপনাদের তো সবার থেকে আমি বয়সে বড়, এই জায়গায় যারা আমার কাছে ক্লাস করেন, বড় ভাই অথবা সিনিয়র বড় ভাই হিসাবে আপনাদের কাছ থেকে অনেক রেসপেক্ট পাইছি, অনেক সহযোগিতা পাইছি। অনেক সময় হয়তো ক্ষেত্র বিশেষে আমি আপনাদের সাথে বকাঝকা করি, চিল্লাচিল্লি করি। আপনারা অতীত আমার সাথে যেভাবে ছিলেন, আশা করি ভবিষ্যতে আমার সাথে থাকবেন, কারণ এখন আসলে আমার জগৎটা আপনাদেরই নিয়ে, আপনারাই আমার পরিবারের অংশ এখন, বা আপনাদেরই আমি অংশ। আশা করি আমাদের জার্নিটা এমনভাবে থাকবে যাতে আপনারা যে প্রত্যাশা নিয়ে আমার কাছে আসছেন, আমি এতটুকু ইনশাল্লাহ শিওর করতেছি, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, সুস্থ রাখে, যে যে প্রত্যাশা নিয়ে ভর্তি হয়েছেন সেই প্রত্যাশা আমি পূরণ করবো ইনশাল্লাহ। এর থেকে আমি কঠিন সময় পার করছি 43 পিলিতে। আচ্ছা, তাহলে ভাই আমরা একটু পড়ানোতে ব্যাক করি। আবেগ থাকবে, বাস্তবতাও থাকবে, সব কিছুই চলবে, আপনি কি বুঝছেন? কারণ আমার বিষয়টা হচ্ছে কি, আমার এই ক্লাসের টাইমটাতে আমার মার ইনসুলিন দেওয়া লাগতো, এই কারণে এই ক্লাসটা আমার জন্য অনেক বেশি মারে মনে করে দেয়। কারণ এই টাইমগুলোতেই আপনাদের ক্লাসের মাঝখানে হয়তো বা সে মাঝে মাঝে বুকে ব্যথা হইলে বেল চাপ দিত, আমার তার কাছে যাওয়া লাগতো। এই কারণে এই ক্লাসের টাইমটাতে আমার অনেক বেশি মার কথা মনে পড়ে, কথা কি বুঝছেন? কারণ এই টাইমটাতেই আমার মার কোনো প্রবলেম হলে সে একটা বেল দিত, আমার একটা পাশে বেল ছিল, ওই বেলটা দিলেই তো আমি শুনতে পারতাম যে তার হয়তো বুকে ব্যথা আসছে বা তার একটা কোনো প্রবলেম হয়েছে। আপনারা যদি কেউ আগের ক্লাসগুলো আমার দেখেন, দেখবেন আমার অ্যাটেনশনটা কিছুটা দরজার দিকে থাকতো, যে কোনো বেল টেল দিচ্ছে কিনা। আচ্ছা, শুরু করি ভাই পড়ানো। টাইপ 5, এটি আজকের দিনের লাস্ট টাইপ, একটু মনোযোগ সহকারে দেখেন। এটাও ইম্পর্টেন্ট টাইপ, কিন্তু সোজা টাইপ, মাস্ট টু নো। আচ্ছা, আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এক্সাম্পল নাম্বার 2, 2-এ কি বলছে দেখি তো, A:B সমান সমান হচ্ছে 2:3, আর B:C সমান সমান বলছে 6:7। বাইর করতে বলবে হয় A:B:C অথবা A:C অথবা B:C, যাই বাইর করতে বলো। সবাই খুব মনোযোগ সহকারে এই টেকনিকটা দেখেন। আপনার A:B একটা অনুপাত দিছে, B:C একটা অনুপাত দিছে, খুব মনোযোগ দিয়ে বুঝছেন। A:B একটা অনুপাত দিছে, B:C একটা অনুপাত দিছে।
এইরকম একটা অনুপাত দিয়ে আপনারা যাই বাইর করতে বলুক না কেন, প্রথম কথা আমি a/b/c বের করবো। কেমনে বের করবো দেখেন, এইটাও বি এইটাও বি, এই কোনাকুনি দুইটা জিনিস দেখতে যদি একই রকম হয়, খুব মনোযোগ দিয়ে একটু বুঝি বিষয়টা, এইটা আর এইটা যদি দেখতে একই রকম হয়, মানে এইটা হচ্ছে সেকেন্ড উপাদান আর এটা হচ্ছে কি ফার্স্ট উপাদান, এই কোনাকুনি দুইটা উপাদান যদি দেখতে একই রকম হয় তাইলে এই টেকনিকটা অ্যাপ্লাই করা যাবে। টেকনিকটা কি, a/b/c, মানে প্রথমে যে আছে সে হবে প্রথমে এই কোনাকুনি যে দুটো মিলছে সেটা থাকবে মাঝখানে আর এটা থাকবে এখানে। আচ্ছা, এরপরের কাজ কি, এই দুটারে গুণ করবেন, 2 আর 6 গুণ করলে কত 12, এই দুটারে গুণ করবেন, 3 আর 7 গুণ করলে কত 21, আর এই দুটারে আর গুণ করবেন, 3 আর 6 গুণ করলে কত 18। তার মানে অনুপাতটা কত 12:18:21। সবাই একটু নিয়মটা দেখেন কি বলছে, a/b সমান সমান হচ্ছে 2:3, b/c সমান সমান কি বলছে 6:7। আমরা বলছি কি আর এই দুইটা কোনাকুনি উপাদান যদি দেখতে একই রকম হয় তাইলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে প্রথমে কি a/b/c। আচ্ছা, এবার কি এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল, 2 আর 6 গুণ করলে কত 12, 3 আর 7 গুণ করলে কত 21, আর মাঝখানের উপাদান হবে এই দুইটার গুণফল 3 আর 6, 3 আর 6 কত 18। তাহলে a/b/c সমান সমান কত 12:18:21। তার মানে এর মান হচ্ছে 12, বির মান হচ্ছে 18, সির মান হচ্ছে 21। যদি আপনারা বলা হয় a/b/c তাহলে आंसर কত 12:18:21। যদি বলা হয় a/c, আমি বলছি কি a কত 12 আর c কত 21, তাহলে কি 12:21, 12:21 যেই কথা 4:7 একই কথা। যদি 3 দ্বারা উপবিভাগ করে ভাগ করে তাহলে কি 4:7 হয় না? তার মানে আমাদের টেকনিকটা কি, এই দুটো উপাদান যদি দেখতে একই রকম হয় তাহলে এই টেকনিকটা অ্যাপ্লাই করা যাবে। তখন a/b/c সমান কত, এই দুইটার গুণফল এটা হচ্ছে প্রথম উপাদান, 2 আর 6 গুণ করলে কত 12, এই দুইটার উপাদান হচ্ছে শেষ উপাদান, 3 আর 7 এর গুণফল কত 21, আর এই দুইটার গুণফল হচ্ছে মাঝখানের উপাদান। তাহলে 12:18:21। তাহলে a কত 12, b কত 18, c কত 21। এবার আপনার কাছে a/b/c চার, a/c চার, b/c চার, যাই চার ভ্যালু বসাই দিলে কি অঙ্ক হয়ে যাবে। সবাই যদি বুঝে থাকেন একটু লেখেন তো এক্সাম্পল টু ডান। আমি আরো দুইটা ম্যাথ দেখাবো, ক্লিয়ার হয়ে যাবেন। আরো দুইটা ম্যাথ দেখাবো, ক্লিয়ার হয়ে যাবেন। সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা ভাইয়া, প্রশ্ন কি দিছে এটা আমি পরে আলোচনা করবো, আপাতত এটা দেখেন। মনে করেন আপনারা বলছে খ/ক=গ এত, ক/গ=গ এত। আমরা শিখছি কি এই দুইটা যদি দেখতে একই রকম হয় তাইলে টেকনিকটা অ্যাপ্লাই করা যাবে। তখন কি প্রথমে হচ্ছে খ, তারপরে ক, তারপরে গ, মানে এই জায়গায় যে থাকবে সে হচ্ছে প্রথম উপাদান, এইটা হলো মাঝখানের উপাদান, আর এইটা হচ্ছে শেষের উপাদান। তাহলে খ/ক=গ সমান কি, এই দুটার গুণফল কত 4 × 5 = 20, এই দুটার গুণফল কত 3 × 6 = 18, আর গুণফল কত 15। আমি কি বুঝাইতে পারছি? আপনার এখানে ABCD কি দেওয়া আছে সেটা দেখার দরকার নেই, শুধু দেখতে হবে এই দুটো উপাদান দেখতে একই রকম কিনা। এই দুইটা উপাদান যদি দেখতে একই রকম হয় তাইলে এই শর্টকাটটা অ্যাপ্লাই করা যাবে। তখন শর্টকাটটা কি, এটা হলো প্রথম উপাদান খ ইস্টু এই যে দুইটা আর মিলা যাবে সেটা হচ্ছে মাঝখান, খ/ক ইস্টু এটা হচ্ছে কি গ থাকবে এখানে। আচ্ছা, এইবার হচ্ছে 4 আর 5 গুণ করলে কত 20, 3 আর 6 গুণ করলে কত 18, আর এই দুটার আর গুণ করলে কত 3 × 5 = 15। তাহলে 20:15:18। তার মানে খ কত 20, ক কত 15, গ কত 18। এবার আপনার দ্বারা যা চাবে সেই জায়গায় মান বসাই দিলে কি অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম কি, অঙ্ক এই টেকনিকে ফেলতে হলে কি এই দুইটা দেখতে একই রকমই হওয়া লাগবে। কথা কি বুঝাইতে পারছি? এইবার 5 নম্বর অঙ্কের পাশে লেখেন বি কেয়ারফুল। পরীক্ষায় যদি কোশ্চেন সোজা হয় তাহলে তো আপনাকে এরকম রেডিমেড সাজিয়ে দিবে, কিন্তু যদি কোশ্চেন একটু পেছানো হয়, যেমন 5 নম্বরের মতো কি বলছে,
5 নম্বরে বসে কি ক ইস টু খ সমান সমান 3:6 3:6 আর ক ইস টু গ 5:6 5:6। আচ্ছা ভাই একটু মনোযোগ দেন, এইটা খ আর এইটা হচ্ছে ক, দুইটা কি একই রকম হয়েছে? 5 নম্বর এক্সাম্পলটা দেখেন, বি কেয়ারফুল। 5 নম্বর এক্সাম্পলটা সবাই একটু দেখেন, বি কেয়ারফুল। ক ইস টু খ ইজ এত আর ক ইস টু গ ইজ এত। আমার টার্গেট ছিল কি এই দুইটা দেখতে একই রকম বানাইতে হবে। এইটা খ আর এইটা ক, দুইটারে কি একরকম বানানো যাচ্ছে না। তাইলে আমার কি করতে হবে, এটা যদি ক ইস টু খ না হইয়া খ ইস টু ক হইতো, তাইলে কি আমি টেকনিকটাকে ফেলতে পারি না? সবাই একটু মামলাটা দেখেন, যদি এরকম সাজায় দেয় তাহলে তো অঙ্ক হয়েই গেল, কিন্তু কোনো কারণে যদি সাজায় না দেয়, এরকম 5 নম্বরের মতো দেয়, এই জায়গায় খ আর এই জায়গায় ক, দুইটা তো একরকম না। তার মানে এই জায়গায় যেহেতু ক, এই জায়গায় ক লাগবে, তাহলে এই ক ইস টু খরে আমি যদি খ ইস টু ক বানাইতে চাই, তাহলে কি করতে হবে? ব্যস্তকরণ শিখেছিলাম না টাইপ 1-এ? এই ব্যস্তকরণে শিখেছিলাম কি এ ইস টু বি এর ব্যস্তকরণ কি বি ইস টু এ। তাহলে ক ইস টু খ এর ব্যস্তকরণ কি খ ইস টু ক। তখন কি ছিল, এ যাবে বির কাছে, বি আসবে এর কাছে, তাহলে 3:4 কি হবে 4:3। এই লাগে এখন এই দুইটা দেখতে একই রকম হয়েছে, এখন টেকনিক অ্যাপ্লাই করা যাবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে কোশ্চেন যদি খুব সোজা হয় তাহলে হচ্ছে আপনাকে 2 নম্বরের মতো করে দিবে, একদম সাজিয়ে দিবে। আর কোশ্চেন যদি কঠিন হয় তাহলে 5 নম্বরের মতো করে দিবে। আপনার ভয় পাওয়ার কিছু নাই। যদি কোনো কারণে দেখেন এটার সাথে এটা মিলে নাই, তখন দেখবেন মিলাইতে কি করা লাগবে, ক ইস টু খরে দিলেন খ ইস টু ক বানিয়ে দিই, তাহলে কি ক ক মিলা যায়। তো এটা কেমনে বানাবো, করে খরজাকে নিতে হলে কি করতে হবে, ব্যস্তকরণ করতে হবে, এরপর কি বাকি অংশটা করে ফেলবেন। সবাই কি মেথডটা বুঝছেন? যদি মেথডটা সবাই বোঝেন তাহলে লিখবেন এম ডান। মেথডটা যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন এম ডান। সবাই যদি মেথডটা বুঝে থাকেন একটু লিখবেন এম ডান। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 8, আজকের দিনের লাস্ট ম্যাথ। সবাই হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে সোমবার দিন, অনুপাত সমানুপাত হচ্ছে আশা করি সোমবার দিন আমাদের শেষ হয়ে যাবে। বয়স আমি আলাদাভাবে পড়াবো, বয়সটা আমি অনুপাত সমানুপাতের ভিতর রাখি নাই, বয়সটা আমি একটা আলাদা টপিকই করে দিচ্ছি। বয়সও খুব সোজা করে পড়ানো হবে, এটা অনুপাত সমানুপাতে আমি শিখাবো না, কারণ বয়সের অনেক ধরনের ম্যাথ আছে, এগুলো সব আলাদা করে বয়সের উপর একটা আলাদা লেকচার শিট হবে। আমরা আজকে 4টা টাইপ শিখলাম, এই 4টা টাইপের উপর সবাই আগের মতো ক্লাস নোট করে গ্রুপে জমা দিবেন। সোমবার দিন আমরা বাকি অংশটা শিখবো এই শিটের। আর যেই 4টা টাইপ পড়ালাম, টাইপ 1, 2, 4, 5 সবগুলো ম্যাথ করবেন, তাইলে দেখবেন যে পড়া আজকে বাসায় হয়ে গেছে, মানে ক্লাসে হয়ে গেছে। এগুলো পারলে খুব ইজিলি অনেক কিছুই আপনি ভবিষ্যতে করতে পারবেন। 8 নম্বর অঙ্কটা একটু দেখি, আজকে দিনের লাস্ট অঙ্ক। আচ্ছা, 8 নম্বর অঙ্কে কি বলছে, বুলবুল বাসার এনামুল সর্বমোট 280 রান করলো। বুলবুল ও বাসারের রানের উপর 2:3। বুলবুল আর বাসারের রানের অনুপাত কত, 2:3। বাসার আর এনামুলের রানের অনুপাত কত, 3:2। 3:2। আচ্ছা ভাই একটু দেখি তো, এই বাসার আর এই বাসার দুইটা কি একই রকম হয়েছে না? আমরা বলছি কি কোনাকুনি দুইটা যদি দেখতে একই রকম হয় তখন কি লেখা যায়, বুলবুল ইস্টু বাসার ইস্টু এনামুল। এটা সমান সমান কি 2 আর 3 গুণ করলে কত, 6। 3 আর 2 গুণ করলে কত, 6। আর গুণ করলে কত, 9। তার মানে 6:9:6। আচ্ছা, আপনি এই অনুপাতটা বড় রেখা করতে পারেন অথবা একটু ছোটও করতে পারেন। ছোট করতে হলে কি করতে হবে, উভয় পক্ষকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আসে কত, 2:3:2। 6:9:6 রাখলেও কোনো সমস্যা নাই, 2:3:2 করলেও সমস্যা নাই। এইটা ছোট করলে কি ক্যালকুলেশনটা অনেক বেশি সোজা হয়ে যাবে। এবার আপনারা বলছে কি বুলবুল বাসার এনামুল, এদের সর্বমোট রান কত, 280। তাহলে আমরা শিখছি কি এই অনুপাতগুলোর সাথে কি শুধু x যোগ করে দেব। তাহলে বুলবুল কত, 2x, বাসার কত, 3x, এনামুল কত, 2x। তার মানে প্রশ্ন মতে কি 2x + 3x + 2x সমান কত, 280। বা 3 দুগুণে 5, 7, 7x সমান কত, 280। x সমান কত, 280/7, দ্যাট মিনস হচ্ছে 40। এখন বলছে কি বুলবুলের রান কত, এই x এর মানের জায়গায় 40 বসায় দেন। বাসারের মান আমি কি বুঝাইতে পারছি? যদি আলাদাভাবে শুধু বুলবুল চাইতো তাহলে আমি এখান থেকে 2x বের করতাম, শুধু বাসার চাইলে আমি 3x বের করতাম, কিন্তু সবাই মান চাইছে, তখন আমি শিখেছি কি মনে নাই যে এক্সাম্পল 1,
তখন কি আপনি এক্স এর মানটা এই জায়গায় বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। পরীক্ষায় আসলে আপনাকে হয় বুলবুলের মান বলবে, নাহলে বাসারের মান বলবে, নাহলে এনামুলের মান বলবে। সাধারণত সবগুলোর মান বলে না। যদি সবগুলোর মান বলে তখন এক্স এর মানটা বসায় দিবেন। আর সবগুলো মান না বললে যদি শুধু বুলবুল চায়, বুলবুল মানে কত 2x, শুধু বাসার চায় 3x, শুধু এনামুল চায় 2x। আমি কিভাবে বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে আমরা টাইপ 5 একটা মেথড শিখলাম কি, এই দুটো উপাদান যদি দেখতে একই রকম হয় তাইলে আমি টেকনিক অবলম্বন করে এইরকম একটা অনুপাত তৈরি করতে পারি। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন, আশা করি আমার ক্লাস ইনশাল্লাহ একটুও খারাপ হয় নাই। পুরা ক্লাসটা কেমন হয়েছে সবাই আপনার জেনুইন ফিডব্যাকটা লিখবেন। আমি ক্লাসের মানের ক্ষেত্রে কোনো আপোষ করি না। যদি আমার মনে হয়তো মানসিকভাবে আমি আজকেও ক্লাস নেওয়ার মতো অবস্থায় নাই, আমি ক্লাস নিতাম না। এই কারণে আমি আপনাদের আগেই বলছি, যদি আমার কোনো কারণে এক্সট্রিম পর্যায়ের মন খারাপ থাকে, বা মানে বিষয়টা হচ্ছে কি, মায়ের বিষয়টা হচ্ছে কি, যখন মনে পড়ে মানে খুব বেশি মনে পড়ে তখন একটু খুব বেশি কষ্ট হয়। সারাদিন যে মনে পড়ে বিষয়টা তো এরকম না, বাইরে থাকি, ব্যস্ত থাকি, অনেক কিছু নিয়ে থাকি, কিন্তু যখন মনে পড়ে তখন অনেক বেশি কষ্ট হয়। এটা তো হবেই। এখন ওই কষ্টের মাত্রাটা যদি মনে হয় যে এটা আমার ক্লাসে ইম্প্যাক্ট ফেলতে পারে, তাইলে আমি সেদিন ক্লাসটা নেব না। আমি এই কারণে আপনাদের আগে বলছি যে ক্লাস শুধুমাত্র সেদিনই হবে না যেদিন আমার মনে হবে যে আমি মানসিকভাবে আজকে ক্লাস নেওয়ার মতো পর্যায়ে নাই। কথা কি বুঝতে? কারণ আমার মার সাথে আমার এতটাই স্মৃতি ছিল, আমি ঘুমাইতাম আমার মার সাথে, কারণ সে রাতে ভয় পাইতো। রাতে সে ভয় পাওয়ার কারণে আমি ঘুমাইতাম তার সাথে। মানে এত টাইম আমি আমার মার সাথে ছিলাম, গত 27 মাস, 2 বছর 3 মাস। এইখানে আমার মার সাথে আমার এনগেজমেন্ট অনেক বেশি ছিল। এইখানে মাত্র যেহেতু এখন পর্যন্ত মারা গেছে আজকে 22 দিন, এখানে মায়ের স্মৃতিগুলো অনেক বেশি। আবার আমার রুম আমার মার রুম হচ্ছে পাশাপাশি, অনেকভাবেই ভাই আর কি। বিষয়টা হচ্ছে এই কারণে ইনশাল্লাহ ক্লাস যেদিন হবে ক্লাসের মতো হবে। ওই ক্লাসে রাহাত ভাইয়ের মানসিক অবস্থার কোনো ইম্প্যাক্ট ইনশাল্লাহ পড়বে না। এখানে আমি আজকে যতটুকু পড়াইছি আমি এরকমই ক্লাস নেই। যেদিন মনে হবে যে পারবো না আজকে, সেদিনের ক্লাসটা তো অফ থাকবে। আশা করি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো রেগুলারিটি মেনটেন করার জন্য। আর আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, কারণ আপনারা আমাকে হচ্ছে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন। বরং আমি এই সাপোর্টটা হয়তো ডিজার্ভ করি না, কারণ ব্যক্তিগতভাবে আমার আচরণে কিছুটা ত্রুটি আছে। আমি একটু সহনশীলতা আমার কম। এখন ভাই আমার সহনশীলতা কম থাকার একটু কারণ আছে। গত 2.5 বছর ধরে আমি এত বিপদে ছিলাম আমার বাবারে আর মারে নিয়ে। বিশেষ করে আমার বাবা তো করোনা হওয়ার পর মারাই গেছেন, তার নিয়ে খুব বেশি দৌড়াদৌড়ি করতে হয় নাই, বা দৌড়াদৌড়ি করার আল্লাহ সুযোগও দেয় নাই। বাবা আমার সেবা করার সুযোগ পাওয়া তো অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমার মারে নিয়ে আমার এতবার ডাক্তারের কাছে যাওয়া লাগছে। আর উনি মাল্টিপারপাস প্রবলেমে থাকার কারণে অনেক সময় হচ্ছে মন মানসিকতা নিজের ভালো ছিল না। যে দেখা গেছে কোনো একটা কারণে হয়তো মার শরীর বেশি খারাপ, হয়তো বা ডাক্তারের কাছে রিপোর্টটা খারাপ আসছে, ওই মানসিক প্রভাবটা অনেক সময় খারাপভাবে আপনাদের উপর পড়ছে। আমি ব্যক্তিগতভাবে এতটা আবার খারাপ মানুষ না, আপনারা আমারে যতটা খারাপ মানুষ মনে করেন আমি এতটাও খারাপ না। খুব ভালো না আমি, এটা ঠিক আছে, কিন্তু যতটা আমার যেভাবে আপনারা দেখেন আমি এতটাও খারাপ না। কিন্তু গত 2-2.5 বছর আমি মানসিকভাবে এত ধরনের ঝামেলার ভিতর ছিলাম। এই মার ক্রিটিনিন ভালো আসলে পটাশিয়াম কম আসে অনেক। পটাশিয়াম যদি ঠিক থাকে ক্রিটিনিন অনেক বেশি হয়। আবার ক্রিটিনিন পটাশিয়াম মোটামুটি রেঞ্জে আছে, তাইলে তার বুকের ব্যথা অনেক বাড়ছে। তারপর তার কিডনিতে প্রবলেম ছিল, শেষের দিকে এসে হাড়ের প্রবলেম শুরু হয়েছে। মানে এত মাল্টিপারপাস প্রবলেম ছিল। 8-10টা টেস্ট দিত করতে, দেখা যেত 5টা রিপোর্ট ভালো আসছে, 5টা রিপোর্ট খারাপ আসছে। তখন এটার একটা মানসিক প্রভাব আমার উপর পড়তো। সেই প্রভাবটা অনেক সময় তো আপনাদের উপর আমি ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক দেখানো লাগছে। আমি ব্যক্তি হিসেবে এতটা খারাপ মানুষ না যতটা মানুষ আমাকে খারাপ মনে করে। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকুক। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আল্লাহ যদি বাঁচায় রাখে সোমবার দিন হবে। আমরা অনুপাতটা সেদিন শেষ করব। আর এরপর আমরা সরল ও যৌগিক মুনাফা পড়বো। যদি অনুপাত আপনারা খুব ভালো বোঝেন, সরল ও যৌগিক মুনাফা খুব সহজে শিখা যাবে। পাটিগণিত খুবই ইজি, আমরা টানা পাটিগণিত পড়বো। এই অনুপাত সমানুপাত, সরল ও যৌগিক মুনাফা, শতকরা, লাভ, ক্ষতি, তারপর হচ্ছে লসাগু, গসাগু, বাস্তব সংখ্যা, খুবই ইজি। এগুলো পড়াতে খুব বেশি সময় লাগে না, বরং বীজগণিত পড়াতে অনেক সময় লাগে। সেই অংশটা আমাদের পড়ানো হয়ে গেছে। আশা করি আপনাদের যেভাবে আমার কাছে যে প্রত্যাশা নিয়ে ভর্তি হয়েছেন, আমার যতই ব্যক্তিগত সমস্যা থাকুক, আপনার প্রত্যাশা পূরণ করা আমার দায়িত্ব। এটা আমাকে পূরণ করতে হবে ইনশাল্লাহ। দোয়া করবেন সেটা যেন আমি পূরণ করতে পারি। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।